প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। আমরা ঢাকা কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জানি শুধু ঢাকা কলেজ নয়, অন্যান্য কলেজের শিক্ষার্থীরা সারা দেশব্যাপী তোমরা যেখানে আছো সেখান থেকে এই ক্লাসটি উপভোগ করছো। আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কার্যপত্র এই চ্যাপ্টারটি। তো এই কার্যপত্র যে চ্যাপ্টারটি আছে এটি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অত্যন্ত গুরুত্বের সাথে চ্যাপ্টারটি যদি তোমরা করো তাহলে তোমরা এখান থেকে তোমরা রেওমিল সম্পর্কে ধারণা পাবে, এখান থেকে সমন্বয় সম্পর্কে ধারণা পাবে, এখান থেকে কিভাবে আয় বিবরণী করা যায় সে সম্পর্কে ধারণা পাবে, এবং আর্থিক অবস্থার বিবরণী মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পত্তি এবং দায়ের যে পরিমাণ নির্ণয় করা যায় সে সম্পর্কেও তোমরা ধারণা পাবে। তো একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি আমরা খুব স্লোলি আমরা শিখব, এবং আমি চাই যে প্রতিটি ছোট ছোট পার্ট হোক সেটি তোমাদেরকে খুব ক্লিয়ার করে সুন্দর করে উপস্থাপন করতে, এটি আমার চাওয়া। জানি না আমি পারবো কিনা, চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কার্যপত্র কি এই ধারণাটি কিন্তু আমাদের আগে নেই। আমরা যারা 9-এ 10-এ পড়েছি, হিসাব বিজ্ঞান পড়েছি, কমার্সের ছাত্র ছিলাম, তারাও কিন্তু এই চ্যাপ্টারটি আগে পাওনি। এর আগে তোমরা যেগুলো পড়েছো কম বেশি সে চ্যাপ্টারগুলো সম্পর্কে, সেই টার্মগুলো সম্পর্কে তোমরা জেনেছ। তাহলে কার্যপত্র সম্পর্কে আমি যদি বলি, এটি আসলে একটি বহু গড় বিশিষ্ট, বহু কলাম বিশিষ্ট একটি খসড়া কাজ, একটি রাফ ওয়ার্ক। তো মানে এই যে একটি রাফ ওয়ার্ক বা খসড়া কাজ, এখানে আমরা একটি রেওমিল দেখতে পাবো, এবং এই রেওমিলের সাথে কিছু সমন্বয় আমরা দেখি প্রশ্নে দেওয়া থাকে। তো এই রেওমিল এবং সমন্বয়গুলোর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারে আমরা একটি আর্থিক বিবরণী প্রস্তুত করার কার্যক্রম সম্পর্কে আমরা ধারণা লাভ করব। আসলে এই যে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, আর্থিক বিবরণী প্রস্তুত করার একটি প্রাথমিক ধাপ হলো এই কার্যপত্র, এবং এটি একটি ঐচ্ছিক কাজ। এটি হিসাব চক্রের যে ধাপগুলো আমরা দেখি তার মধ্যে এটি ম্যান্ডেটরি নয়, এটি ঐচ্ছিক একটি কাজ। তো এখানে আমরা দেখব যে এই চ্যাপ্টারের মাধ্যমে, এই চ্যাপ্টারের আমরা যদি দখলে নিতে পারি তাহলে আমরা এখানে কি করব, আমরা একটি প্রতিষ্ঠানের কি পরিমাণ নিট মুনাফা হয় তার একটি প্রাথমিক ধারণা পাব। আয় বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমরা জানতে পারবো আমার কি পরিমাণ সম্পদ আছে এবং কি পরিমাণ দায় আছে, এ সম্পর্কে আমি ধারণা লাভ করতে পারবো। আমরা এখানে মূলধনের পরিমাণ আমরা জানতে পারবো। এখানে আমরা সমন্বয়ের কার্যক্রমগুলো করব, এবং এখানে এই চ্যাপ্টারের মাধ্যমে আমরা সমাপনী দাখিলাও শিখব। তাহলে যে বিষয়টি আমরা ক্লিয়ার হলাম সেটি হলো এটি একটি বহুগড় বিশিষ্ট বিবরণী, যার মাধ্যমে রেওমিল এবং সমন্বয়ের একটি সম্মিলিত রূপ প্রকাশ করবে, এবং এই রেওমিল এবং সমন্বয়গুলোর সমন্বয়ে আমরা আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। তবে হ্যাঁ, এটি একটি কিন্তু সাময়িক বা ঐচ্ছিক বা একটি রাফ ওয়ার্ক, এবং এর মাধ্যমে আমরা চূড়ান্ত যে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় সেই চূড়ান্ত আর্থিক বিবরণী প্রস্তুতের একটি প্রস্তুতি স্বরূপ এই কার্যপত্র প্রদান করা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা যা জেনেছ যে কার্যপত্র একটি ঐচ্ছিক কাজ,
এখানে আমরা এই ঐচ্ছিক কাজটি করার জন্য আমরা কার্যপত্রকে 3 ভাগে ভাগ করে থাকি। 3 ভাগে ভাগ করে থাকি। এর মধ্যে একটি হলো 8 ঘর বিশিষ্ট কার্যপত্র। 8 ঘর বিশিষ্ট কার্যপত্র। তারপরে হলো 10 ঘর বিশিষ্ট কার্যপত্র। তারপরে হলো 12 ঘর বিশিষ্ট কার্যপত্র। এই যে আমরা এখানে 3 ধরনের কার্যপত্র দেখলাম, যে 8 ঘর বিশিষ্ট কার্যপত্র, 10 ঘর বিশিষ্ট কার্যপত্র, 12 ঘর বিশিষ্ট কার্যপত্র। তো এই কার্যপত্রের মাধ্যমে আমরা কি করব? আমরা একটি আর্থিক বিবরণী পর্যন্ত করতে পারব। তবে এইখানটায় আমি একটু বলবো, এই যে 12 ঘর বিশিষ্ট কার্যপত্র, এটি আসলে এখানে এই জায়গাটায় এসে আমরা ফার্স্ট ইয়ারে মানে একাদশ শ্রেণীতে এই 12 ঘর বিশিষ্টের একটি অংশ আছে, এটি আমরা করব না। সে বিষয়টা আমি একটু পরে আলোচনা করছি। আমরা একাদশ শ্রেণীতে বা প্রথম পত্রে আমরা 8 ঘর এবং 10 ঘর বিশিষ্ট কার্যপত্র কিভাবে করা হয় সেটি আমরা পরিপূর্ণভাবেই শিখতে পারব। তো সেখানে কি কি বিষয় থাকবে আমি এটি এখানে তোমাদের সামনে তুলে ধরছি। এখানে থাকবে রেওয়ামিল। রেওয়ামিল নামে একটি ঘর থাকবে। এই ঘরকে 2টি ভাগে ভাগ করা হবে। হ্যাঁ, একটি হবে ডেবিট আর একটি হবে ক্রেডিট। তাহলে এই যে রেওয়ামিল থাকবে, এই রেওয়ামিলের 2টি পার্ট থাকবে, একটি ডেবিট হবে আর একটি কি হবে? ক্রেডিট হবে। তো এরকম এই রেওয়ামিলের সাথে আমরা দেখব যে কিছু সমন্বয় দেওয়া থাকবে এবং সেই সমন্বয়গুলোর জন্য আমরা এরকম একটি কলাম করব। সেই সমন্বয়ের জন্য এরকম 2টি ভাগে বিভক্ত করব আমরা। একটি হবে ডেবিট আর একটি হবে ক্রেডিট। তাহলে আমরা প্রথম দেখেছি এখানে রেওয়ামিল ছিল, তারপরে এখানে কি আসলো? সমন্বয় আসলো। তারপরে যেটি হবে সমন্বিত রেওয়ামিল। সমন্বিত রেওয়ামিল। সমন্বিত রেওয়ামিল, সেই সমন্বিত রেওয়ামিল এখানে আসবে এবং সেই সমন্বিত রেওয়ামিলেরও 2টি ঘর হবে, একটি ডেবিট পাস, একটি ক্রেডিট পাস। তারপর আমরা 4 নম্বরে এসে শিখব আয় বিবরণী। আয় বিবরণী 4 নম্বরে শিখব আয় বিবরণী, এবং আয় বিবরণীরও ডেবিট পাস থাকবে, ক্রেডিট পাস থাকবে। তাহলে আয় বিবরণীর মাধ্যমে আমরা এখানে একটু রেজাল্ট পাবো, একটি ফলাফল পাবো। সেই ফলাফলকে আমরা বলবো নিট মুনাফা বা নিট প্রফিট। নিট মুনাফা বা ক্ষতি। নিট মুনাফা বা ক্ষতি এই আয় বিবরণীর মাধ্যমে আমরা পাবো। তবে এই যে নিট মুনাফা বা ক্ষতি, এটি কিন্তু প্রকৃত নিট মুনাফা বা ক্ষতি নয়। এটি ওই যে কার্যপত্রের কথা বলছি, কার্যপত্র প্রণয়নের মাধ্যমে নির্ণয় হবে এবং এটি কিন্তু একটা খসড়া কার্যক্রম। এই আয় বিবরণীর পরে আমরা আরেকটি কলাম করব, তাকে বলবো আর্থিক অবস্থার বিবরণী। এই আর্থিক অবস্থার বিবরণীরও 2টো পাস থাকবে, একটি ডেবিট পাস, একটি ক্রেডিট পাস। তাহলে আমরা এখানে 5টি কলাম সম্পর্কে জানতে পেরেছি। 5টি কলাম,
এই 5টি কলামের মধ্যে কি ছিল? 1 ছিল রেওয়ামিল, 2 ছিল সমন্বয়, 3 ছিল সমন্বিত রেওয়ামিল, 4 নাম্বার ছিল আয় বিবরণী এবং 5 হলো আর্থিক অবস্থা বিবরণী। এই যে 5টি কলাম আছে, এই 5টি মূল কলামকে আবার প্রত্যেকটাকে 2 ভাগে ভাগ করা হয়, একটি ডেবিট একটি ক্রেডিট। তাহলে 5টি এই কলামকে মোট 10টি ঘরে ভাগ করা হয়। এই 10টি ঘরে যে বিভক্ত করা হয় সেই জন্য এটাকে বলা হয় 10 গড় বিশিষ্ট কার্যপত্র। সেই জন্য এটাকে কি বলা হয়? 10 গড় বিশিষ্ট কার্যপত্র। আর 8 গড় বিশিষ্ট যে কার্যপত্র, সেখানে কি থাকে না? সমন্বয় ঘরটি থাকবে না। 8 গড় বিশিষ্ট যে আমরা কার্যপত্র পাবো, সেখানে সমন্বয় নামে যে ঘরটি ছিল, যে কলামটি ছিল, সেই কলামকে 2 ভাগে ভাগ করা হতো। এই 2টি কলাম এখানে থাকবে না, ফলে 8টি কলাম হবে, সেজন্য এটাকে বলা হবে 8 গড় বিশিষ্ট কার্যপত্র। তাহলে আমরা কার্যপত্রের ধরন সম্পর্কে জেনে গিয়েছি। আরেকটি বিষয় হলো এই যে 12 গড় বিশিষ্ট কার্যপত্র, এখানে 10 গড়ের সবটুকু থাকবে, অতিরিক্ত আরেকটি বিষয় থাকে, সেটাকে আমরা বলি রক্ষিত আয় বিবরণী। এটা কি বলি আমরা? রক্ষিত আয় বিবরণী। এই রক্ষিত আয় বিবরণী যেটি, সেটি এখানে অতিরিক্ত থাকে, ফলে এখানে 10 গড়ের জায়গায় এখানে এই রক্ষিত আয় বিবরণী চলে আসার কারণে 12 গড় হয়ে যায়, 12টি কলাম হয়ে যায়। এই 12টি কলাম হয়ে যাওয়ার কারণে এটাকে বলা হয় 12 গড় বিশিষ্ট কার্যপত্র। আর এই রক্ষিত আয় বিবরণী করা হয় সেকেন্ড ইয়ারে, যে দ্বাদশ শ্রেণীতে। আমরা এটি একাদশে আসলে শিখি না। এটি যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী করার সময় রক্ষিত আয় বিবরণী বা সংরক্ষিত আয় নির্ণয় করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখন একটি কার্যপত্রের যে শ্রেণী বিভাগ, সেগুলো সম্পর্কে ধারণা পেলাম। তো আমরা এই কার্যপত্রের যে বেসিক বিষয়গুলো, সেগুলো জানার চেষ্টা করছি। তাহলে এখানে আমরা কি পেয়েছি? একটি রেওয়ামিল পাবো এবং তার সাথে সমন্বয় থাকবে। আমরা জানি যে হিসাব চক্রের যে বিভিন্ন ধাপগুলো আছে, তার মধ্যে খতিয়ান পর্যন্ত একটি বিষয় আছে। খতিয়ানের পরে রেওয়ামিল প্রস্তুত করা হয়। তো রেওয়ামিল প্রস্তুতের পরের ধাপে এসে আমরা এই কার্যপত্র করব, রেওয়ামিল প্রস্তুত করার পরের ধাপে এসে। এবং এখানটায় কি হবে? এখানটায় কিছু সমন্বয় দেওয়া থাকবে, সেই সমন্বয়গুলোকে আমরা রেওয়ামিলের সাথে সমন্বিত করব, দেন আমরা কার্যপত্র প্রস্তুত করব। আমি প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটি অঙ্কের মাধ্যমে এটি আগামী ক্লাসে প্রেজেন্ট করার চেষ্টা করব। আর এই কার্যপত্রের সাথে জড়িত আরো কিছু বিষয় আছে, যেগুলো আমরা এখন আলোচনা করব। যেমন মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন। তো এখন বা মূলধন এবং মুনাফা জাতীয় যে লেনদেনগুলো, সেগুলো আমরা ক্লিয়ার করব এখান থেকে। তো মূলধন জাতীয় যে লেনদেন, সেগুলো কি? মূলধন জাতীয় লেনদেন এটা কি? আমরা এই সম্পর্কে আগে ক্লিয়ার হব। আমরা জানি আর্থিক অবস্থার যদি কোনো ঘটনার কারণে পরিবর্তন হয়, তাকে লেনদেন বলি। তো আর্থিক অবস্থার পরিবর্তন হয় কখন? যদি কোনো একটি ঘটনার কারণে আমার একটি প্রতিষ্ঠানের সম্পত্তি, দায়, আয়, ব্যয় এবং মালিকানা সত্ত্ব
এই যে 5টি হিসাব আছে এই হিসাবের মধ্যে কোনো চেঞ্জ আসে, তাহলে আমরা বলি তাকে আর্থিক অবস্থার পরিবর্তন। এই আর্থিক অবস্থার পরিবর্তনগুলো হয় দুটো ভাবে, একটি মূলধন জাতীয় লেনদেনের মাধ্যমে অথবা মুনাফা জাতীয় লেনদেনের মাধ্যমে। তো এই লেনদেনগুলোকে আমরা দুই ভাগে বিভক্ত করে থাকি, মূলধন জাতীয় আর একটি মুনাফা জাতীয়। তো প্রশ্ন হলো এই মূলধন জাতীয় লেনদেন কোনগুলো, বা মূলধন জাতীয় আয় ব্যয় সেটি কি? আমরা মূলধন জাতীয় যে লেনদেনগুলো আছে সেগুলোকে আমরা বলি যে কোনো একটি প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি অর্জনের যে ব্যয়, যে ব্যয়গুলো থেকে দীর্ঘদিন সুবিধা পাওয়া যাবে সেগুলোকে বলা হবে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় তাহলে কোনগুলো? কোনো একটি প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি অর্জনের ব্যয়কে আমরা বলবো মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়। এখানে কি হবে? স্থায়ী সম্পত্তি অর্জনের ব্যয়। স্থায়ী সম্পত্তির অর্জনের ব্যয়কে আমরা বলবো মূলধন জাতীয় ব্যয়। এখন এই স্থায়ী সম্পত্তি অর্জনের ব্যয় কি হতে পারে? যেমন হতে পারে এখানে যন্ত্রপাতি হতে পারে, যন্ত্রপাতি ক্রয়, দালান কোঠা ক্রয়, আসবাবপত্র ক্রয়, এরকম কোনো স্থায়ী সম্পত্তি অর্জনের জন্য ব্যয় এখানে হতে পারে। তারপরে এখানে আসতে পারে মূলধন জাতীয় পরিশোধ। মূলধন জাতীয় পরিশোধ। তো মূলধন জাতীয় পরিশোধ কোনগুলো হবে? আমি কোনো একটা প্রতিষ্ঠানের যদি দীর্ঘমেয়াদী লোন থাকে, দীর্ঘমেয়াদী ঋণ থাকে, সেই দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ হতে পারে। এখানে দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ, এটি মূলধন জাতীয় পরিশোধ হতে পারে। তারপরে মালিক যদি উত্তোলন করে, মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে যদি উত্তোলন করে তাহলে মূলধন হ্রাস পায়। সো সেই উত্তোলনও মূলধন জাতীয় পরিশোধ। তাহলে আমরা এখানে কি পেয়েছি? মূলধন জাতীয় ব্যয় পেয়েছি, মূলধন জাতীয় পরিশোধ পেয়েছি। আমরা জানবো যে মূলধন জাতীয় প্রাপ্তি, এটিও আমার মূলধন জাতীয় লেনদেনের একটি অংশ। মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি সেটি কেমন? কোনো একটি স্থায়ী সম্পত্তি অর্জন করেছি আমি, সেই স্থায়ী সম্পত্তি অর্জনের যে ব্যয় আছে, সেই স্থায়ী সম্পত্তি যদি আমি বিক্রয় করি তাহলে সেই বিক্রয় থেকে একটা অর্থ আমি পাবো। এই স্থায়ী সম্পত্তি বিক্রয় থেকে যে পরিমাণ অর্থ পাবো তাকে বলা হবে মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে আমি লিখতে পারি স্থায়ী সম্পত্তি বিক্রয়। স্থায়ী সম্পত্তি বিক্রয় থেকে যে প্রাপ্তি হবে সেটি হবে কি? মূলধন জাতীয় প্রাপ্তি। এখন আরেকটি বিষয় এখানে আছে, সেটি হলো এই স্থায়ী সম্পত্তি বিক্রয় যদি আমি করি তাহলে এখান থেকে আমার মুনাফা হতে পারে, এখান থেকে আমার আয় হতে পারে। তো সেই আয়টাকে বলা হবে মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয়। আমরা কি পাচ্ছি? যে মূলধন জাতীয় লেনদেন থেকে আমরা যদি সেপারেট করি, মূলধন জাতীয় লেনদেনগুলো ক্লাসিফাই করি, দেখব মূলধন জাতীয় ব্যয় একটি পার্ট এখানে আছে, মূলধন জাতীয় পরিশোধ, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয়। এই যে বিষয়গুলো তার মধ্যে আমরা মূলধন জাতীয় আয় এখন পড়ছি। সেটি কোনটি আমি এটি ক্লিয়ার করছি। আমি কোনো একটি সম্পত্তি 40,000 টাকা দিয়ে ক্রয় করেছি। এখন যদি আমি এই সম্পত্তিটি 41,000 টাকায় বিক্রয় করি
তাহলে এই ৪১,০০০ টাকা হবে আমার মূলধন জাতীয় প্রাপ্তি। আর এর ক্রয় মূল্য ছিল ৪০,০০০ টাকা, আমি বিক্রয় করেছি ৪১,০০০ টাকা। এই ১,০০০ টাকা যে আমি অতিরিক্ত পেলাম তাকে বলা হবে মূলধন জাতীয় আয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি আবার একটু রিপিট করছি, এখানে একটু বোঝার বিষয় আছে। কোনো একটি সম্পত্তি আমি ক্রয় করেছি ৪০,০০০ টাকায়, সেটি আমি এখন বিক্রয় করেছি ৪১,০০০ টাকা, যদি অন্য কোনো অবচয় বা অন্য কোনো তথ্য দেওয়া না থাকে। ৪০,০০০ টাকা তার ক্রয় মূল্য, ওই সম্পত্তিটি বিক্রয় হয়েছে ৪১,০০০ টাকা। এখানে এই ৪১,০০০ টাকা হবে আমার স্থায়ী সম্পত্তি বিক্রয় মূল্য, এটি হবে মূলধন জাতীয় প্রাপ্তি। আর ১,০০০ টাকা যে আমি অতিরিক্ত বিক্রয় করলাম, সেই ১,০০০ টাকাকে বলা হবে মূলধন জাতীয় আয়। ঠিক আছে? তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় পরিশোধ, মূলধন জাতীয় ব্যয়, এই চারটি বিষয় কিন্তু আমরা এখানে ক্লিয়ার করতে পেরেছি। তাহলে আমরা এই মূলধন জাতীয় আয়ের যে উদাহরণটি, সেটি কি লিখতে পারি? স্থায়ী সম্পত্তি বিক্রয়ের মুনাফা। স্থায়ী সম্পত্তি বিক্রয়ের মুনাফা। তাহলে মূলধন জাতীয় লেনদেন আমাদের এইটুকু মনে রাখতে পারলে কিন্তু কমপ্লিট। এখন আমরা শিখব মুনাফা জাতীয় লেনদেন। এখন আমরা মুনাফা জাতীয় লেনদেনগুলো শিখব। মুনাফা, এই যে মুনাফা জাতীয় লেনদেন সেটি কি? আসলে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা হয় এই মুনাফা জাতীয় লেনদেনগুলো টার্গেট করে। মুনাফা জাতীয় লেনদেন বলতে আমরা এখানে বলবো যে একটি প্রতিষ্ঠানের যে নিয়মিত কার্যক্রম এই নিয়মিত কার্যক্রম পরিচালনা করার জন্য যে ব্যয় হয়, কোনো একটি প্রতিষ্ঠানের অপারেটিং খরচ, অর্থাৎ যেমন আমি যদি বলি কোনো একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে আমার কর্মচারীর বেতন লাগবে, তাহলে সেই কর্মচারীর বেতন আমার নিয়মিত খরচ, যেটি প্রতিনিয়ত হবে, প্রতি মাসে মাসেই হবে। আমার দোকান ভাড়া হতে পারে, আমার এখানে হতে পারে বিদ্যুৎ বিল, হতে পারে আমার এখানে বীমা খরচ, আমার পণ্য ক্রয় পণ্য বিক্রয় হতে পারে, এখানে বাট্টা থাকতে পারে, এখানে কমিশন থাকতে পারে, অর্থাৎ এখানে বিজ্ঞাপন খরচ হতে পারে, যেগুলো নিয়মিত কন্টিনিউ হবে, প্রতিনিয়তই হবে। মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর যেগুলো যে হতেই থাকবে, এগুলো কন্টিনিউ হবে। তো যে লেনদেনগুলো নিয়মিত হবে, আমি যদি বলি আমি একটা যন্ত্রপাতি কিনেছি, যন্ত্রপাতি আমি প্রতিদিন কিনবো না। আমার অফিসের জন্য একটি অফিস রুম দরকার, সেই অফিস রুমের জন্য আমার একটা পজিশন ক্রয় করতে হবে, সেই পজিশন বা দালান কোঠার মূল্য এটি প্রতিদিন আমি কিনবো না। কিন্তু আমি পণ্য ক্রয় বিক্রয়, কাঁচামাল ক্রয় করা বা পণ্য প্রোডাকশন করা, এই কাজগুলো আমি নিয়মিতই করব। এই নিয়মিত কার্যক্রম যেগুলো, নিয়মিত কার্যক্রমের যে লেনদেনগুলো, সেই লেনদেনগুলোকে আমি বলছি মুনাফা জাতীয় লেনদেন। তাহলে মুনাফা জাতীয় লেনদেন নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। এখন এই যে মুনাফা জাতীয় লেনদেন, এইগুলোকে দুই ভাগে ভাগ করা হবে। এক, মুনাফা জাতীয় আয়, আরেকটি হলো মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় লেনদেনগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়। এই মুনাফা জাতীয় আয় কোনটি? পণ্য বিক্রয়, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত সুদ, এগুলো হবে মুনাফা জাতীয় আয়। পণ্য বিক্রয়, প্রাপ্ত সুদ, প্রাপ্ত কমিশন, এগুলো।
আর মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো হতে পারে? পণ্য ক্রয়, বেতন প্রদান, ভাড়া প্রদান ইত্যাদি ইত্যাদি। তাহলে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় এগুলো আমরা বুঝতে পেরেছি। তাহলে মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন কি, এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হলো। এখন আমার যদি চিনতে সমস্যা হয় যে কোন আয়গুলো মুনাফা জাতীয়, কোনগুলো মূলধন জাতীয়, বা কোন ব্যয়গুলো মুনাফা জাতীয়, কোনগুলো মূলধন জাতীয়, তাহলে এটা চিনব কিভাবে? চেনার জন্য আমি কিছু ইন্ডিকেটরস আমি এখন উপস্থাপন করছি। মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেন কোনটি সেটা বোঝার উপায় কি? আমরা যদি বলি যে কোনটি মূলধন জাতীয় আর কোনটি মুনাফা জাতীয়, এটি আমরা কিভাবে বুঝবো? অ্যাট এ গ্ল্যান্স আমি এটি এখানে উপস্থাপন করছি। প্রথমত আমরা বলবো যে মূলধন জাতীয় যে লেনদেনগুলো আছে, সেই মূলধন জাতীয় লেনদেন থেকে আমরা কিছু সুবিধা পাবো, মুনাফা জাতীয় লেনদেন থেকেও আমরা কি পাবো? কিছু সুবিধা পাবো। এখন মূলধন জাতীয় যে লেনদেন আছে, সেই মূলধন জাতীয় লেনদেনগুলো থেকে আমরা যে সুবিধা পাবো সেটি হলো দীর্ঘ মেয়াদি সুবিধা। আর এই জায়গায় আমি যে মুনাফা জাতীয় লেনদেন, সেখানে আমি সুবিধা পাবো কি? স্বল্প মেয়াদি সুবিধা পাবো। তাহলে আমি চেনার জন্য মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনগুলো চেনার জন্য একটা ইন্ডিকেটরস পেলাম। সেটি কি? যে মূলধন জাতীয় লেনদেন দিয়ে আমি দীর্ঘমেয়াদী সুবিধা পাবো, অনেক দিন সুবিধা পাবো। আর মুনাফা জাতীয় লেনদেন দিয়ে আমরা স্বল্প সময়ের জন্য সুবিধা পাবো, স্বল্পস্থায়ী সুবিধা পাবো। তারপরে যদি আমি বলি যে এই যে মূলধন জাতীয় যে লেনদেনগুলো, সেগুলো কিন্তু অনিয়মিত হবে, অনিয়মিত হবে। আর এখানটায় হবে কি? নিয়মিত হবে। কিরকম নিয়মিত হবে? আমি একটি যন্ত্রপাতি ক্রয়, একটি আসবাবপত্র ক্রয়, এগুলো কিন্তু আমি কন্টিনিউ প্রতিদিন কিনবো না, হঠাৎ হঠাৎ কিনবো, মাঝে মাঝে কিনবো, মাঝে মাঝে কিনবো না। অর্থাৎ এটি হবে কি? অনিয়মিত, কন্টিনিউ না, কন্টিনিউয়াস এই কাজগুলো করা হয় না। আর মুনাফা জাতীয় লেনদেনগুলো নিয়মিত হবে। পণ্য ক্রয়, ক্রয় কন্টিনিউ করতে হবে, আমরা পণ্য বিক্রয় কন্টিনিউ বিক্রয় করতে হবে। তো এটি একটি নিয়মিত হবে, বারবার হবে, পুনঃ পুনঃ হবে। ঠিক আছে? তাহলে দীর্ঘমেয়াদী সুবিধা পাবো, আবার কি এটি নিয়মিতভাবে হবে না, এটি অনিয়মিত হবে। এখানে স্বল্প মেয়াদী সুবিধা পাবো এবং এখানে এটি কি? নিয়মিত হবে। আরেকটা জিনিস এখানে দেখব, এই লেনদেনগুলো কি হবে? কম সংখ্যক লেনদেন হবে, কম সংখ্যক লেনদেন। আর এখানে অধিক সংখ্যক লেনদেন হবে, অধিক সংখ্যক লেনদেন হবে। মানে মুনাফা জাতীয় লেনদেন হবে অনেক বেশি, বারবার হবে, বারবার হবে, পুনঃ পুনঃ হবে, ফলে অধিকবার হবে, অনেক বেশি লেনদেন হবে। আর এই জাতীয় লেনদেনগুলো হঠাৎ হঠাৎ হবে, ফলে কম সংখ্যক হবে, বেশি হবে না। আরেকটা বিষয় এখানে মনে রাখা যায় যে এখানে এই মূলধন জাতীয় লেনদেনগুলোর টাকার পরিমাণ হবে বড় অঙ্কের, টাকার পরিমাণ এগুলোর কি হবে? বড় অঙ্কের হবে, বড় অঙ্কের হবে। হ্যাঁ, যেমন আমি যদি একটি বলি যে আমি যন্ত্রপাতি কিনবো, যন্ত্রপাতিতে আমি অনেক বেশি টাকা লাগবে কিনতে, কিন্তু আমার কর্মচারীর বেতন তত বেশি লাগবে না।
আর এখানটায় যে টাকার পরিমাণ সেটি হবে ছোট অঙ্কের। এখানে কি হবে, টাকার পরিমাণ ছোট অঙ্কের হবে। তাহলে আমরা এই মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন যে কিভাবে চিনবো, এই চেনার জন্য এই বিষয়গুলো যদি ফলো করি তাহলে আমরা খুব সহজে এগুলো চিনতে পারবো। আমরা এখন এই কার্যপত্র চ্যাপ্টারের আজকের যে ক্লাস, সেই ক্লাসের প্রায় শেষ অংশের দিকে এসেছি। এখানে আরেকটি বিষয় আমি ডিসকাস করব, সেটি হলো আমরা এই যে হিসাব প্রক্রিয়া আমরা অবলম্বন করি, আমরা দেখি এখানে দুই ধরনের হিসাব আছে। একটি হলো নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান, আরেকটি হলো বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান। অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং আর হলো ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং, এই দুটো প্রক্রিয়া এখানে, এই দুটি প্রক্রিয়ায় আমরা কি করি, হিসাব সংরক্ষণ করে থাকি। তো এই যে নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান এটি কি, আর বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান এটি কি, এই বিষয়গুলো আমি আজকে আলোচনা করে এই ক্লাসটি শেষ করার চেষ্টা করব। নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান হলো আমার যখন প্রাপ্তি হবে তখন এটি হিসাবভুক্ত হবে, যখন পরিশোধ হবে তখন হিসাবভুক্ত হবে। হ্যাঁ, নগদ প্রাপ্তি এবং পরিশোধ যখন হবে তখন আমি এই সম্পর্কিত লেনদেনগুলো হিসাবভুক্ত করব। কিন্তু কোনো লেনদেন যদি বকেয়া থাকে, যেমন 2021 সালে একটি কাজ হয়েছে, টাকা পরিশোধ করা হয়নি, পরিশোধ করা হলো 22 সালে, তাহলে যখন পরিশোধ করা হবে 22 সালে সেটি তখন হিসাবভুক্ত হবে। অর্থাৎ প্রাপ্তি এবং পরিশোধ যখন ঘটবে তখনই আমরা লিখব। এই কার্যক্রমকে বলা হবে নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান। আর লেনদেন হয়েছে, পরিশোধ এখনো হয়নি, পরে হবে, বা এখনো পরিশোধ হয়েছে আংশিক পরে পরিশোধ হবে, এরকম বকেয়া থাকতে পারে, নগদও হতে পারে। তো বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানে যেটি হবে, নগদ লেনদেন লিপিবদ্ধ করা হয়, প্লাস বকেয়া যে বিষয়গুলো থাকবে, বকেয়া লেনদেন, সেগুলো হিসাবভুক্ত হবে। আর নগদ ভিত্তিকে শুধুমাত্র নগদ লেনদেনগুলো হিসাবভুক্ত করা হবে। নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞানে কি হবে, শুধু নগদ লেনদেনগুলো আসবে। আর বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানে নগদ আসবে এবং বকেয়া আসবে, এই দুটোই আসবে। তো এই যে বিষয়গুলো ছিল আজকের ক্লাসের, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এই বিষয়গুলো আজকে একটু রিভিশন দিবা এবং একটু রিভাইজ করবা, বাসায় তোমরা একটু পড়াশোনা করবা। আগামী ক্লাসে কিন্তু আমি অঙ্কে ইনশাল্লাহ যাব, এবং এই বেসিক ক্লাসটি যারা উপভোগ করেছ সকলকে ধন্যবাদ দিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, নিরাপদ জীবন কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।